নিয়ে শুরু করছি এশিয়ান নিউজ 30। আপনাদের সাথে আছি আমি সাবরিনা জিয়া এবং আমি শারমিন রুমি। শুনছিলেন এস আলম গ্রুপ হেডলাইন। এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের জেরে বাংলাদেশ ভারত সীমান্তে কড়া সতর্কতা জারির কোনো নির্দেশ দেয়নি ভারতীয় সরকার। একথা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয় জারিকৃত এক তথ্য বিবরণীতে বলা হয়, বিষয়টি নিশ্চিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছেন যে এ ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি। এর আগে বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার পর সীমান্ত জুড়ে কড়া সতর্কতার খবর প্রকাশ করে দেশটির 24 ঘন্টা নামের এক গণমাধ্যম। বিএনপির আন্দোলন কখনো আলোর মুখ দেখবে না, আর এ কারণেই তা প্রতিহতের ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আন্দোলন কোনোদিনই আলোর মুখ দেখবে না, আমাদেরও তার আন্দোলন মোকাবেলার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হবে। আমরা বারবারই বলেছি যে আন্দোলনের সঙ্গে যে কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, সেই ধরনের কর্মসূচি কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব হবে না। টাঙ্গাইলে মা ও 3 মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে সোহাগপাড়ায় প্রবাসী মজিবরের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা মজিবরের স্ত্রী হাসনা বেগম ও 3 মেয়ে মরিয়ম, মিলি এবং মিম আগুনে পুড়ে মারা যায়। পুলিশ জানায়, পাশের বাড়ির জাহাঙ্গীর আলম মরিয়মকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাদের হত্যা করা হতে পারে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করে এর মূল এটা পেয়েছি যে যতটুকু পাওয়া গিয়েছে তা হলো প্রেম, বিয়ে ঘটিত প্রস্তাব, ভালোবাসা এসব বিষয়ে যথাযথ সারা পারিবারিকভাবে না পাওয়ার জন্য জাহাঙ্গীর নামে একটি ছেলে হয়তো এটি করে থাকতে পারে। তাকে গ্রেফতারের প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, বিশেষ দল অভিযানে আছে। এবার ঈদ প্রসঙ্গ। ঈদুল আজহায় রাজধানীতে অবস্থানরত মানুষের ভিড় এখন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর হাতিরঝিল ঘুরে এসে ইসমাইল হোসেন পলাশের ক্যামেরায় জানাচ্ছেন শাহান পাপন। হাতিরঝিল রাজধানীবাসীর কাছে এখন অন্যতম বিনোদন কেন্দ্র, তাই বিকেল থেকে সন্ধ্যা অবধি সেখানে ভিড় জমায় নানা বয়সের মানুষ। পরিবার সহ এখানে বেড়াতে এসেছেন অনেকেই ঈদ বিনোদনে। ওদের একটু রিক্রিয়েশনের জন্য চলে আসলাম। গতকালকে ব্যস্ততা ছিল, বের হতে পারিনি, বাচ্চার মন খারাপ করছে। ভালোই লাগছে, পরিবেশ আছে মোটামুটি। শিশুরাও খেলে বেড়াচ্ছে মনের আনন্দে। অনেক কিছু দেখতে একটা দৃশ্য দেখেছি, ঝিল দেখেছি, অনেক কিছু। শাহান পাপন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ঢাকাবাসী। নতুন নতুন অনুষঙ্গের ব্যবস্থা করে পার্ক কর্তৃপক্ষ তৎপর বিনোদন বাড়িয়ে তুলতে। আশুলিয়া ও কুয়াকাটা প্রতিনিধির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মমিনুর রিপন। কোরবানির ব্যস্ততা শেষে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মানুষের গন্তব্য বিনোদন কেন্দ্রগুলোর দিকে। ঈদ আনন্দকে উপভোগ করতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সে মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ বিনোদন পার্কগুলো। ঈদের সময় বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে আনন্দ পাওয়া যায়। আমরা খুব ভালোভাবে উপভোগ করছি, এখানে সবগুলো রাইড উপভোগ করলাম, বেশ ভালো এনজয় করছি। দর্শনার্থীদের আকৃষ্ট করতে কর্তৃপক্ষ আয়োজন করেছে নতুন নতুন ইভেন্টের, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমাদের দর্শকদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা করতেছি। আমরা অন্যান্য বারের থেকেও এবার বেশি গুরুত্ব দিয়েছি নিরাপত্তার দিকে। অন্যদিকে ভিন্ন অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতে। ঈদের ছুটিতেও পর্যাপ্ত পর্যটক না থাকায় হতাশ সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। মমিনুর রিপন, এশিয়ান টেলিভিশন। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদ শেষে রাজধানী ফেরত যাত্রী দেখা না মিললেও যারা ঈদে বাড়ি যেতে পারেনি তাদের অনেকেই টিকিট পাননি। নীলা হাসনাতের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
তবে ঈদের আগে যারা যেতে পারেনি তারাই এভাবে অপেক্ষা করছেন ট্রেনের। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই তাদের নারীর টানে নিজ বাড়িতে ছুটে যাওয়া। আত্মীয় স্বজন সবাই আছে, তাদের নিয়ে একটা ঈদ করার আনন্দটা অন্যরকম, এর জন্য দেখা যাচ্ছে। বলছে যে আমার কাউন্টার নাই, আপনার সিট নাই, 10:30 পরে আসলে সিট ছাড়া আমরা দেওয়া হবে। ভিড় ছিল অনেক, সেজন্য যাইনি। ঈদের পর এখন একটু রিল্যাক্সে যেতে পারবো। তবে যাত্রীর চাপ থাকায় এখনো টিকিট সংকটে রয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ। প্রচুর ভিড়, মানে ম্যাক্সিমাম ট্রেনে উপচে পড়া ভিড়, মানে আমরা সিট দিতে পারছি না, দাঁড়ায় যাচ্ছে। 2 দিন তো ঈদের পর 2 দিন সম্পূর্ণ গাড়ি যায় না, লোকাল গাড়িগুলো যাচ্ছে, লোকালে যথেষ্ট ভিড়। নীলা হাসনাত, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি পশুর চামড়া বিক্রি হচ্ছে চড়া দামে। সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনে লোকসানের আশঙ্কায় এখন ট্যানারি মালিকরা। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। ঈদের পরদিনও বিভিন্ন পাড়া মহল্লায় জবাই হয়েছে কোরবানির পশু, আর এসব পশুর চামড়া জমানো হচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়, পরে সেগুলো বিক্রি করা হচ্ছে ট্যানারিতে। এদিকে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি মূল্যের চামড়া কিনতে হচ্ছে বলে অভিযোগ ট্যানারি মালিকদের। বললেন, না বুঝে অনেকেই এই ব্যবসায় আসায় অস্থিতিশীল হচ্ছে চামড়া বাজার। যারা চামড়ার সাথে জড়িত না তারাও যদি নেমে যায় তাহলে চামড়ার রেট মানে এক সমান থাকে না, মানে যেটা রেট বেঁধে দেয় সরকার ওই রেটটা থাকে না। পার ফুটে আপনার 75 টাকা ট্যানারি অ্যাসোসিয়েশন বলে দিচ্ছে। এখন তারা দেখা যায় যে আমরা যদি 300 টাকা দিয়ে কিনি তাহলে পার ফুটে 114 টাকা করে 15 টাকা পড়ে। তাহলে এটা আমাদের এত টাকা ঘাটতি কে দিবে? ট্যানারি মালিকরা তো এত টাকা ঘাটতি দিবে না। কিভাবে বিক্রেতাকে আকৃষ্ট করে কম দামে চামড়া কেনা যায় তার সব রকম চেষ্টাই করছেন ট্যানারি মালিকরা। অন্যদিকে চামড়ার দাম বেশি পাওয়ায় খুশি মৌসুমী ব্যবসায়ীরা। যে মানুষ মনে করছে রেট পাইবো না, এবার রেট ভালো রেটে পেয়েছে। শাহরিয়ার জামান দ্বীপ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে এবারও স্থিতিশীল রয়েছে চামড়া সংরক্ষণের প্রধান উপাদান কাঁচা লবণের বাজার। চাহিদার তুলনায় লবণের মজুদ বেশি থাকাই এর প্রধান কারণ। আসাদুজ্জামান লিমনের ক্যামেরায় আরো জানাচ্ছেন চৌধুরী মানুষ বড়ুয়া। দেশের চামড়া শিল্পের লবণের চাহিদা বছরে 50 থেকে 60,000 টন। এর অর্ধেকই লাগে কোরবানির ঈদে। কাঁচা চামড়া সংরক্ষণের প্রথম ধাপ হলো পরিষ্কার করে লবণ মাখানো, আর এর উপর নির্ভর করে চামড়ার গুণগত মান। কোরবানির ঈদকে কেন্দ্র করে লবণের চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে মজুদ বেশি থাকায় এই সপ্তাহে 74 কেজি প্রতি ব্যাগে দাম কমেছে 20 থেকে 25 টাকা। শুধু তাই নয়, পরিবেশ অনুকূলে থাকায় এবছর লবণ সংগ্রহ হয়েছে চাহিদার তুলনায় অনেক বেশি। কাঁচা লবণের বাজার স্থিতিশীল থাকার এটি অন্যতম কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা। লবণটা তো দক্ষিণ অঞ্চল থেকে এখানে আসে, ওয়েদার ভালো থাকলে লবণের দাম বাড়ে না। ওয়েদারটা যদি খারাপ হয় ওদের ট্রলারগুলো আসতে পারে না, বিধায় লবণের দামটা, বৃষ্টি হলে এখানে লবণের দামটা বাড়ি যায়। চৌধুরী মানুষ বড়ুয়া, এশিয়ান টিভি, চট্টগ্রাম। বিশ্বে এখন প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশ বিশ্ব চাহিদার 1% কম পণ্য রপ্তানি করে। পরিবেশসম্মতভাবে চামড়াজাত পণ্য উৎপাদন করা গেলে আগামী 10 বছরে 16 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব বলে মনে করেন চামড়া শিল্প ব্যবসায়ীরা। বিস্তারিত ফাতাউদ্দিন সজলের রিপোর্টে। গুণগত মান ও কম মূল্যের কারণে বাংলাদেশের চামড়াজাত পণ্যের কদর বিশ্বব্যাপী। বিদেশের নামি দামি দোকানে দেখা যায় বাংলাদেশের তৈরি চামড়ার পণ্য বিক্রি হচ্ছে প্রচুর দামে, যদিও বাংলাদেশি ব্যবসায়ীরা সে দাম পায় না। ব্যবসায়ীরা মনে করেন রপ্তানি বাড়ানোর জন্য দরকার সরকারের আর্থিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত জনবল এবং চাহিদা অনুযায়ী সহজ শর্তে ব্যাংক ঋণ। পাশাপাশি বাংলাদেশের দূতাবাসগুলোকে আরো কার্যকর করা দরকার বলে মনে করেন তারা। আন্তর্জাতিক বাজারে ফিনিশ চামড়ার ডিমান্ড বাড়ছে, সেই হিসাবে ফিনিশ লেদার হয়। ফিনিশ লেদারের পরে যাই আবার এখান থেকে এইসব চামড়াগুনা গুডসে চলে যাচ্ছে। আমাদের আগামী দিনে সারা পৃথিবীতে চামড়ায় খুব ভালো লক্ষণ পাওয়া যাচ্ছে, সর্বদিক থেকে ডিমান্ড। চলতি অর্থবছরে ইতিমধ্যেই 24.6 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে 737টি পণ্য 204টি দেশে রপ্তানি করা হয়। চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে।
আর সবচেয়ে বেশি চামড়াজাত পণ্য রপ্তানি হয় জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে। ব্যাগ তৈরি করতেছি, বেল্ট, মানি ব্যাগ, তারপরে লেডিস ব্যাগ, অফিসের যে ব্যাগ প্রোডাক্ট করে ওগুলো আমরা করার চেষ্টা করতেছি। বায়ার রিকোয়ারমেন্টসের উপর আমাদের প্রোডাকশনটা হয়। কোনো বায়ার যদি ও ব্যাগ লেদারের জন্য বলে দেয় আমাদের যে ব্যাগ লেদারের জন্য হয়, তাহলে আমরা প্রোডাক্টটা ওইভাবেই তৈরি করার চেষ্টা করি। আজ কেউ যদি শু আপার জন্য হয় তাহলে আমরা ওইভাবেই তৈরি করি। বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রপ্তানি পণ্য চামড়া। 30% হারে এই পণ্যের চাহিদা বাড়ছে। এ খাতের উন্নয়নে দক্ষ জনশক্তি এবং গবেষণার উপর জোর দিতে হবে। এজন্য সাভারের লেদার রিসার্চ